হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, খুব ভালো আছো। আমি তো একদম খুব ভালো। তোমাদের যে পরিমাণ সাপোর্ট আর লাভ, আই এম সো হ্যাপি অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ টু শেয়ার দিস চ্যানেল টু ইউর ফ্রেন্ডস। প্লিজ, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, কমেন্ট লাইক করবে আর শেয়ার করবে। অবশ্যই নোটিফিকেশানটা প্রেস করবে যাতে করে নতুন ভিডিওগুলো তোমরা পেতে পারো। আর এটা হচ্ছে আমাদের ক্লাস 10 যে ব্লিস ইংলিশ বইয়ের যে সিরিজটা আমি শুরু করেছি তার তৃতীয় ভিডিও। এখানে আমরা ফাদার্স হেল্প প্রথম গল্পটা আমরা শুরু করেছি। এখানে দুটো পার্ট অলরেডি হয়েছে, পার্ট 1 পার্ট 2, মানে ক্লাস 1 ক্লাস 2। যারা আজকে তৃতীয় নম্বর ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই ক্লাস 1 এবং ক্লাস 2টা দেখবে, তাহলে তোমরা তৃতীয় নম্বর ক্লাসটা ভালো করে বুঝতে পারবে। তো আমি একটু শর্টে ডিসকাশন করছি। আমরা ক্লাস 1-এ ক্লাস 2তে কী করেছিলাম। ক্লাস 2তে আমরা ইউনিট 2 পড়েছিলাম। ইউনিট 2তে আমরা দেখেছিলাম যে স্বামীনাথন নামে যে মুখ্য ক্যারেক্টার, যে ছেলেটা, সে স্কুলে যেতে চাইছে না, এবং স্কুলে যেতে চাইছে না এর জন্য সে তার বাবাকে বিভিন্নভাবে মিসগাইড করার চেষ্টা করছে। তার বাবাকে বলছে একবার যে তার মাথা ব্যথা করছে। যখন তার বাবা তার মাথা ব্যথাটা অ্যাকসেপ্ট করলো না, সে কমপ্লেনটা অ্যাকসেপ্ট করলো না, তখন সে তার ট্যাকটিক্সটাকে চেঞ্জ করলো। তো বললো যে আমার এখন লেট হয়ে গেছে, আমি যদি এখন লেটে যদি স্কুলে যাই তাহলে স্কুলের যে টিচার স্যামুয়েল, সে ওই সমস্ত ছেলেমেয়েরা যারা লেটে যায় তাদেরকে খুব বকাবকি করে, তাই আমি আজকে স্কুলে যাব না। তো এই যে ট্যাকটিক্সটা, সে কী চেয়েছিল, সে চেয়েছিল যে আমি যদি আমার বাবাকে বলি যে আমার আমার স্কুলে লেট হয়ে যাবে, স্যার গাল দেবে, তাই স্কুলে যাব না। তো এই ট্যাকটিক্সটা দিয়েই সে চেয়েছিল কিছু একটা করতে। দেখো কি চেয়েছিল। স্বামী স্বামী আশা করেছিল যে উইথ দিস, এটা দিয়ে মানে কোনটা দিয়ে, ওই যে তার ট্যাকটিক্সটা মাথা ব্যথার বাদ দিয়ে, তার যে স্কুলে লেট হয়ে যাওয়ার যে ট্যাকটিক্স, তার যে বাহানা, ওইটা দিয়ে সে ভেবেছিল দ্যাট যে হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবাকে সে এটা বলতে পারবে যে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন তার স্কুলটা যাওয়া উচিত নয় ওই দিনকার। ঠিক আছে, কিন্তু এই যে দেখো বাট ব্যাপারটা, এটা কখন হয় জানো, দুটো বাক্যের মাঝে বাট কখন হয়, যখন একটা বাক্য নেগেটিভ হলে অন্য বাক্যটা পজিটিভ হয়। মানে অ্যাকচুয়ালি মনে করো যে একটা হলে অন্যটা হওয়া উচিত ছিল কিন্তু হবে না। যেমন স্বামী যেহেতু চাইছিল কি তার বাবা যেন ব্যাপারটা দেখুক, তাহলে দেখা উচিত ছিল, কিন্তু স্বামী চাইছিল কিন্তু তার বাবা ব্যাপারটা দেখেনি। তখন এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্ষেত্রে হয়ে যাবে যে বাট। মানে যেমন ধরে নাও আমি তোমাকে বললাম যে তুমি কালকে স্কুলে এসো, হ্যাঁ, তো তুমি কালকে মনে করো স্কুলে আসলে না, তো তখন তুমি পরশুদিন আমি তোমাকে জিজ্ঞেস করবো যে তুমি স্কুল আসোনি কেন। তখন তুমি আনসার দেবে যে স্যার আমি স্কুল আসতে চেয়েছিলাম। তো আসা কি উচিত ছিল, স্কুলটা আসা উচিত ছিল, কিন্তু তুমি স্কুল আসোনি। তাহলে স্যার আমি স্কুল আসতে চেয়েছিলাম কিন্তু আমি সময় পাইনি। তাহলে তুমি স্কুল আসতে চেয়েছিলে, পজিটিভ সেন্টেন্স। তোমাকে স্কুল আসা উচিত ছিল, পজিটিভ সেন্টেন্স। কিন্তু যেহেতু আমি বাট ব্যবহার করবো এখানে, তাহলে কি হবে, এটাকে নেগেটিভ করতে হবে। স্যার আমি সময় পাইনি মানে তোমার স্কুলটা আসা হয়নি। বুঝতে পারলাম। আমি স্কুল আসতে চেয়েছিলাম কিন্তু আমি সময় পাইনি, তার মানে কি, স্কুল আসতে চেয়েছিলাম ওটা হয়ে গেল পজিটিভ সেন্টেন্স, স্কুল আসতে আমি সময় পাইনি এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। এই ধরনের দুটো বাক্যর মধ্যেখানে যে কনজাংশনটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমাদের বাট। ঠিক আছে, তো আমরা দেখি তাহলে বাট ফাদার্স, এখানে দেখে নাও, সে স্বামী চেয়েছিল যে তার বাবা যেন ব্যাপারটাকে দেখে, কিন্তু দেখেনি, তাই না? তাহলে চেয়েছিল দেখে, তাহলে দেখা উচিত ছিল কিন্তু দেখেনি, অতএব এখানে আমরা বাট ইউজ করলাম। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার যে আচরণ সেটা একটা অপ্রত্যাশিত বাঁক নিল। এবার অপ্রত্যাশিত বাঁক কেন? স্বামীর প্রত্যাশা কী ছিল, স্বামীর এক্সপেকটেশন কী ছিল? স্বামীর এক্সপেকটেশন ছিল যে তার বাবা যেন তার ব্যাপারটাকে খতিয়ে দেখে, এবং তার বাবা যেন তার মায়ের মতো তাকে পারমিশন দেয় যে আজকে ঠিক আছে স্কুল যেতে হবে না, এটা ছিল স্বামীর প্রত্যাশা। কিন্তু স্বামী বাবা যে ব্যাপারটা করলো যে না তোমাকে স্কুলে যেতে হবে, অতএব এটা কিন্তু ব্যাপারটা আনএক্সপেক্টেড ছিল। আরও কিছু ঘটেছে দেখো। হি প্রপোজড, মানে স্বামীর বাবা তাকে বলল টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। স্বামীর বাবা বললো যে ঠিক আছে আজকে আমরা একটা চিঠি লিখবো, কাকে, তোমাদের হেডমাস্টারকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, এখানে একটু ভালো করে বুঝতে হবে। প্রোটেস্ট মানে কি বলতো? প্রোটেস্ট মানে হচ্ছে বিরোধিতা করা, অ্যামাউন্ট মানে হচ্ছে একটু কোনো একটা পরিমাণ। তো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট মানে হালকা মানে বিরোধিতার কোনো একটা পরিমাণ। অ্যামাউন্ট অফ প্রোটেস্ট মানে হচ্ছে বিরোধিতার পরিমাণ। ঠিক আছে, এখানে কি বলছে, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকম বিরোধিতা, কোনো রকম বিরোধিতাই প্রার্থনা, বা কোনো রকম বিরোধিতাতে বা প্রতিবাদে কাজ হয়নি। এরকম কি কাজ হয়নি? ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, মানে স্বামীর তরফ থেকে কোনো বিরোধিতাই স্বামীর বাবার মন পরিবর্তন করতে কিন্তু পারেনি। বুঝতে পারলাম এই 4 লাইন পড়া? ঠিক আছে। বাই দ্য টাইম, এই যে এতক্ষণে স্বামী চেষ্টা করছে, কৌশল করছে, ইটসেট্রা, তার বাবা বলছে স্কুলে যাও, তার মা বলছে শুয়ে থাক, এই সমস্ত ঘটনা চলাকালীন চলতে চলতে হঠাৎ করে কি হলো, স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। স্বামী কিন্তু ড্রেস আপ অ্যান্ড
মানে যাবে, ড্রেস আপ হয়ে গেছে, জামা কাপড় পরে গেছে, স্কুলে যাওয়ার জন্য রেডি, ঠিক আছে। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। এর মধ্যেই বাবা কি করেছে, লম্বা একটা চিঠি রচনা করেছে হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। স্বামীর বাবা কি করলো, চিঠিটাকে একটা এনভেলপের মধ্যে রাখলো, আর সেটাকে রেখে কি করে দিল, খামের মধ্যে বন্ধ করে দিল, ঠিক আছে। তো আমরা এই যে হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, এটা গ্রামার পার্টির সেন্টেন্সটাকে আমরা ভালো করে দেখতে পাবো, হ্যাঁ। এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স, বিশেষ করে গ্রামাটিক্যাল দিক দিয়ে। এখানে যেটা আছে হি পুট ইট ইন অ্যান এনভেলপ, এটা একটা সেন্টেন্স, আর হি সিল্ড ইট এটা আরেকটা সেন্টেন্স। তো যদি দেওয়া থাকে যে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্সে যুক্ত করো, তখন তোমাদেরকে করতে হবে হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। এটা হতে পারে যে হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, বলে দিবে যে স্প্লিট দ্য সেন্টেন্সেস ইন্টু দিস সেন্টেন্স ইন্টু টু সিম্পল সেন্টেন্স। এই বাক্যটাকে তোমরা দুটো সাধারণ বাক্যে বা সিম্পল বাক্যে, সরল বাক্যে পরিণত করো, সিম্পল সেন্টেন্সে পরিণত করো। তখন তোমাদের কি লিখতে হবে, হি পুট ইট ইন অ্যান এনভেলপ ফুল স্টপ। আরেকটা কি লিখতে হবে, হি সিল্ড ইট ফুল স্টপ। দুটো সিম্পল সেন্টেন্স হয়ে গেল। অথবা লিখে দিতে পারে হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। এটা কোন ধরনের বাক্য, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল? তখন তোমাদেরকে অবশ্যই দাগ দিতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে। বুঝতে পারলাম? তো এই ধরনের টেক্সচুয়াল গ্রামারগুলো যখন আমরা গ্রামারটাকে ডিসকাশন করে নেব, তখন আমাদের বোঝাটা কিন্তু খুব সহজ হবে, ঠিক আছে। বুঝতে পেরেছি নিশ্চয়ই? চলো আগে বাড়ি। ঠিক আছে, দেখো তখন এবার চিঠিতে যখন ভরে দিয়েছে, তখন স্বামী তো অবাক, আই এম তো অবাক, ঠিক আছে। তো হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা আপনি কি লিখেছেন চিঠিটায়? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে কনফিউশন, মানে ওই টেনশন, তার মাথায় কিন্তু এবার উদ্বিগ্নতা কাজ করছে, মানে আর মনে শান্তি নেই। লিখেছে তো লিখেছে কি, এখন আমি যে চিঠিটা নিয়ে গিয়ে দিব আমাদের হেডমাস্টারকে বা স্যামুয়েলকে, তখন কি হতে পারে। স্বামী কিন্তু খুব ইচ্ছা লেটারের ভিতর যে কন্টেন্ট, লেটারের ভিতরের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে কিন্তু জানার। হ্যাঁ, নাথিং ফর ইউ, ঠিক আছে, তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার জন্য কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার। এটা তুমি গিয়ে তোমার শিক্ষককে দেবে, প্রধান শিক্ষককে দেবে, ঠিক আছে। কি বলছে, গিভ ইট, এটাকে দেবে টু ইয়োর হেডমাস্টার, তোমার প্রধান শিক্ষককে। অ্যান্ড এবং কি করবে, গো টু ইয়োর ক্লাস। তাহলে দেখো, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। দেখো দুটোই কিন্তু, এই যে অ্যান্ড কথাটা আছে না, এই যে গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো কি, যে সমস্ত সেন্টেন্সের ভার্বের আগে সাবজেক্ট থাকে না, মানে সাবজেক্ট ছাড়াই সেন্টেন্সটা গঠিত হয়, যেমন গিভ ইট টু ইউর হেডমাস্টার, গো টু ইউর ক্লাস, ওপেন দ্য ডোর, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, সিট ডাউন, স্ট্যান্ড আপ, ওপেন ইউর বুক, ইট ইউর ব্রেকফাস্ট, রাইট। এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোমার শিক্ষককে দাও এবং তুমি ক্লাসে চলে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তখন এবার কিন্তু স্বামী বলছে যে আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছেন? তার বাবা বলছে হ্যাঁ, প্লেন্টি অফ থিং, অনেক কিছু লিখেছি। এবার তো স্বামী কিন্তু এবার সিরিয়াসলি কিন্তু শক। হোয়াট হ্যাজ ই ডান ফাদার? বাবা উনি কি করেছেন? তখন বলছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই চিঠিতে লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, হেডমাস্টারকে দিয়ে দিবা। দেখো এই যে স্বামী জিজ্ঞেস করছে হোয়াট হ্যাজ ই ডান ফাদার, বাবা উনি করেছেন কি? আচ্ছা বলো তো, তোমরা একটু চিন্তা ভাবনা করো যে কিছুক্ষণ আগে, মানে ইউনিট ওয়ানে, কিছুক্ষণ আগে ইন দ্য সেন্স ইউনিট ওয়ানে স্বামী প্রাণপণে চেষ্টা করছে স্যামুয়েলকে যতটা খারাপ করা যায়, আর যতটা খারাপ করতে গেলে তাকে স্কুলটা যেতে হবে না, সে কিন্তু ততটাই চেষ্টা করছিল, তাই কিনা বলো? তোমরা দেখলে মাথা ব্যথা, লেট হয়ে গেছে, স্কুলে গেলে স্যার বকবে, স্যার ছেলে মেয়েদেরকে স্কোল্ড করে, বকাবকি করে, তিরস্কার করে, এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভয় পায়, সে এত বাজে মাস্টার, এত রাগী মাস্টার। সে কত চেষ্টা করলো স্যামুয়েলকে খারাপ করার। এখন সে বলছে কি লিখেছো, ও কি করেছে, উনি কি করেছেন? তাহলে এটা কিন্তু স্যামুয়েলের জানা উচিত ছিল, স্বামীর জানা উচিত ছিল যে স্যামুয়েল কি করেছে। এখন সে জিজ্ঞেস করছে কি, যে স্যামুয়েল কি করেছে। এই যে স্যামুয়েলের চরিত্রটা, এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে স্বামীর যে চরিত্রটা, স্বামীর কথা থেকে আমরা বুঝতে পারছি স্বামী যেটা বলছে আর যেটা ভাবছে আর যেটা হচ্ছে, ভালো করে বুঝে কিন্তু, স্বামী যেটা ভাবছে আর যেটা বলছে আর রেজাল্ট যেটা হচ্ছে, এর সাথে কিন্তু কোনো কমিউনিকেশন নেই, কমিউনিকেশন গ্যাপ, মানে যেটা করছে, যেটা বলছে, যেটা হচ্ছে, তার মধ্যে কোনো রিলেশন এস্টাবলিশড হয়নি। বুঝতে পারলাম? তাহলে বন্ধুরা, স্টুডেন্টস, আমি বলতে চাইছি যে তোমাদের লাইফেও তোমরা ভাবছো, কি ভাবছো? অনেকেই ভাবে আমি পড়াশোনাটা করছো কি, ঘুরে বেড়াচ্ছ, হবে কি, খারাপ রেজাল্ট। তাহলে অবশ্যই এই স্বামীর মতো যেন তোমাদের প্রত্যেক দিনের কাজকর্ম যেন স্বামীর মতো না হয়, অবশ্যই চেষ্টা করবে, ঠিক আছে। তো চিঠি তো লিখেই দিল, বাবার আদেশ পালন করতেই হবে।
স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী চলে গেছিল টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী কিন্তু এবার স্কুলে গেল, ফিলিং মানে অনুভব করতে করতে, কি অনুভব করতে করতে, দ্যাট যে হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ, পৃথিবীতে সেই সব থেকে বাজেতম খারাপতম ছেলে, তার মতো আর খারাপ কেউ হয় না। এখন যদি বলে কারণটা কি, কারণ সে কিন্তু স্যামুয়েলের ব্যাপারে আর কিছু ডিসাইড করতে পারছে না। হিজ কনসাইন্স মানে হচ্ছে বিবেক বুদ্ধি, কনসাইন্স মানে হচ্ছে বিবেক বুদ্ধি, ঠিক আছে? তো আমাদের ভিতরে যখন আমরা মনে করো কোনো একটা খারাপ কাজ করি, তো সেই সময় আমাদের মন আমাদেরকে বাধা দেয়, ওই যে বাধা দেওয়ার জায়গাটা, ওইটাকে বলা হয় বিবেক। তো এটাকে বলা হচ্ছে কনসাইন্স, বদার্ড হিম, তার কনসাইন্স, তার বিবেক যেন তাকে খোঁচা মারতে লাগলো, স্বামী তুমি এটা কি করলে, এটা মনে হয় তুমি ঠিক করোনি। কথাটা বুঝতে পারলো? এরকম ধরে নাও যে তুমি তোমাদের একটা ঘেরা আছে, মানে 4টা বেড়া দিয়ে ওখানে কিছু সবজি লাগানো আছে, আর একটা ছাগল ঢুকে দুটো গাছ খেয়ে নিয়েছে, একদম খেয়ে নিয়েছে, আর ওই গাছটা তোমার খুব ফেভারিট। এখন কি হবে, তুমি ছাগলটাকে এমন করে মেরেছো, ছাগলটার পা ভেঙে গেছে, কেউ দেখতে পায়নি, কিন্তু ছাগলটা খুব চিৎকার করেছে, আর চিৎকার করতে খোঁড়াতে কিন্তু চলে গেছে, যাচ্ছে দূরে, তুমি দেখতে পাচ্ছ, কোনো মানুষ নেই। তুমি কিন্তু মারলে, একটু আগে তুমি ছাগলটাকে দেখে রাগ করেছিলে, এখন তুমি নিজেই ছাগলটাকে মারলে, তুমি নিজেই ছাগলটার পা ভাঙলে। আবার কিছুক্ষণ পরে হলেও হতে পারে যে তোমার মনে কিন্তু একটা কষ্ট হবে, ইস আমি ছাগলটাকে না মেরে ঠিক করিনি। দেখো যে তুমি সেই মানুষটাই কিন্তু একটু আগে ছাগলটাকে দেখে রাগ করলে, ছাগলটাকে মারলে, ছাগলটার পা ভাঙলে, আবার যখন ভেঙে গেল পা তখন তোমার মনে কষ্ট হচ্ছে, ওই যে কষ্টের জায়গাটা, ওটাকে বলা হয় কনসাইন্স। কথা বুঝতে পারলাম? আর যখনই তোমার মনে হচ্ছে যে আমার মেরে ঠিক হয়নি, আমি ভুল করে দিয়েছি, আমার কষ্ট লাগছে, তার মানে তোমার কনসাইন্স তোমাকে বদার করছে, তোমার বিবেক তোমাকে খোঁচা মারছে। কথাটা বুঝতে পারলাম? ঠিক এইরকমই কিন্তু স্বামীর সাথে হয়েছে। স্বামী একটু আগে বলছিল স্যামুয়েল খুব খারাপ শিক্ষক, এখন বলছে যে স্যামুয়েল কি করেছে, স্যামুয়েল স্যার কি করেছে, এখন কিন্তু সে ভাবছে আমি পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, মানে স্যামুয়েলের ব্যাপারে বলাটা ঠিক হয়নি। এই যে কনসাইন্স, এই কনসাইন্সটাই কিন্তু স্যামুয়েলকে কি করছে, স্বামীকে কি করছে, বদার করছে। রাইট? বুঝতে পারলাম ব্যাপারটা? তো দেখি তাহলে নেক্সটগুলো আবার কি আছে। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর, হি মানে স্বামী, ওয়াজ নট অ্যাট অল শিওর, সে কিন্তু নিশ্চিতই ছিল না যে অফ ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েলের ব্যাপারে যে বর্ণনাটা সে দিয়েছে, সেই বর্ণনাটা হ্যাড বিন অ্যাকুরেট, ইফ হ্যাড বিন অ্যাকুরেট মানে যদি, অর্থাৎ সেটা হতো কি হতো না। যেমন ধরে নাও যে আই আস্কড মাই ফ্রেন্ড উইল ইউ গো টু স্কুল টুডে, তাহলে আই আস্ক মাই ফ্রেন্ড ইফ হি উড গো টু স্কুল দ্যাট ডে, যদি সে স্কুল যায় বা সে স্কুল যাবে কি যাবে না, তাই না? ইফ যখনই আসবে তখন বুঝে নিতে হবে সিওরিটি নেই, ঠিক আছে, ওখানে হতেও পারে নাও পারে। তাই বলছে যে ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, তার যে বর্ণনাটা স্যামুয়েলের ব্যাপারে সেটা সঠিক হয়েছে কি হয়নি, এটা কোনো ভুলভাল গোলমাল হয়ে যায়নি তো, কম বেশি ইমব্যালেন্স হয়ে যায়নি তো, এটা কিন্তু স্বামী কিন্তু এবার ভাবছে। হি ফেল্ট, সে অনুভব করেছিল, হি হ্যাড মিক্সড আপ, সে কিন্তু মিশিয়ে ফেলেছে, গুলিয়ে ফেলেছে, কি আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড, সত্যিটা এবং কল্পনাটা। এখানে মিথ্যের কোনো গল্প নেই, যেটা সত্যি ছিল এবং যেটা কল্পনা ছিল, এই কল্পনা আর সত্যিকে মিশাতে গিয়ে একটা মিথ্যা তৈরি হয়েছে, যেটা হয়তো রিয়ালিটিতে কোনো এর বেশি নাই, কোনো গ্রাউন্ড নাই। বুঝতে পারলাম? দেখি এবার নেক্সট টপিক। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী এবার হাঁটতে কি হয়েছে, সে রাস্তার সাইডে, রাস্তার ধারে কিন্তু দাঁড়িয়েছে। টু মেক আপ মানে মেইনটেন, একটা ফ্রেজাল ভার্ব, মেইনটেন মানে বোঝাপড়া করা, কোনো কিছু গুছিয়ে নেওয়া, ঠিক আছে? তো স্বামীর মন এখন চিন্তিত, স্বামী কিন্তু এবার তার মনটাকে মানাচ্ছে, কি মনটাকে মানানোর জন্য কি করেছে, রাস্তায় দাঁড়িয়েছে। কেন? অ্যাবাউট স্যামুয়েল, এই যে স্যামুয়েলের ব্যাপারে সে এতগুলো কথা বলছে, এবার ভাবছে যে আমি যে এতগুলো কথা বললাম, সত্যি কি স্যামুয়েল স্যার খুব খারাপ, সত্যি কি গালি দেয়, আমি তো নিজেই বাহানা বাজছি, তাহলে কেন স্যামুয়েল স্যারকে খারাপ বললাম, এখন তো চিঠিটা আমাকে বাবাকে এখন তো হেডমাস্টারকে ধরাতেই হবে, এখন কি হবে আমার? তো এই যে এই চিন্তা ভাবনাগুলোকে গুছিয়ে গাছিয়ে নিজের মনটাকে সন্তুষ্টি করে সে স্কুলে যাবে, এই চিন্তা ভাবনা করার জন্য সে কি হলো, স্বামী কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়েছিল, ঠিক আছে? তারপর দেখো, স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, এখন কিন্তু স্বামীর মনে কিন্তু এবার মানে বোধোদয় হয়েছে, স্বামীর মনে এবার মনে হচ্ছে না যে ভালো মানুষের একটা আত্মা জাগছে। কি আত্মা জাগছে? যে স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল তো এতটাও খারাপ নয় মনে হচ্ছে। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, ব্যক্তিগতভাবে স্যামুয়েল স্যার তো আমাকে বেশিই ভালোবাসে অন্যান্য স্যারেদের থেকে। বলছে কিন্তু দেখো যে পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার্স, ব্যক্তিগতভাবে তিনি তো আমার সাথে বেশি বন্ধুত্বপূর্ণ, তিনিই বন্ধুত্বপূর্ণ অন্য টিচার থেকে।
তাই না? তাহলে এখানে দেখো যে স্যামুয়েলের যে স্বামীর যে রিজার্ভেশন, তার যে চিন্তা ভাবনা, তার যে একটা প্রি অকুপাইড যে একটা আইডিয়া, মানে পূর্ব নির্ধারিত যে একটা ধারণা স্যামুয়েলের ব্যাপারে, সেটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এটাই কিন্তু কি হচ্ছে, যে ট্রান্সফরমেশন কনসিডারেবলি, ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশনটা হচ্ছে, কিন্তু আমরা ধীরে ধীরে নোটিস করতে পারছি না যে এবার কি হচ্ছে, স্যামুয়েলের ব্যাপারে স্বামীর মনে যে চিন্তা ভাবনাটা ছিল, যে ধারণাটা ছিল, সেটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে, রাইট? দেখি এবার, স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী কিন্তু আরও চিন্তা ভাবনা করে বুঝতে পারলো যে স্যামুয়েল কিন্তু স্বামীকে আলাদাভাবে একটু বেশি ভালোবাসে। দেখো এবার ব্যাপারটা বুঝো। এতক্ষণে স্বামী লেগে পড়ে উঠেছিল স্যামুয়েলকে ভুল প্রমাণিত করার জন্য। এখন স্বামী আবার নিজে নিজে স্বীকার করছে কি, যে স্যামুয়েল মনে হচ্ছে তাকে একটু বেশি ভালোবাসে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এই যে ডিজি কথাটা, ডিজি মানে হচ্ছে ইমব্যালেন্সড, মানে ভারসাম্যহীন, আর কিছু নির্ধারণ করতে পারছে না, সে আর কিছু বুঝতে পারছে না কি হবে। কনফিউশন মানে হচ্ছে সংশয়, মানে এক কথায় কোশ্চেন মার্ক টাইপ, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন, এটা কি করলাম আমি, কেন করলাম, কিভাবে হলো, না মনে হয় ঠিক হয়নি, না একটু ভুল হয়ে গেছে, এটা মানে বলতে হতো না। এই যে মাথায় একটা মানে দুরবস্থার কথা এই ধরনের মাথায় আমাদের হয়, এই চিন্তাটাকেই বলা হচ্ছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে ডিজি, রাইট? তো স্বামীর মাথা কিন্তু চিন্তায় ভরে গেল। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতেই পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটারে যে সমস্ত বিরোধিতামূলক যে দোষগুলো স্যামুয়েলের উপরে দেওয়া হয়েছে, সেগুলো আসলেই তিনি প্রাপ্য কিনা, আসলেই তার ব্যাপারে সেই সত্যি কথাগুলো সত্যি বলা হয়েছে কিনা। দ্য মোর হি থট, যতটা সে ভাবতে লাগলো অফ স্যামুয়েলের ব্যাপারে, দ্য মোর স্বামী গ্রিফড ফর হিম। স্যামুয়েলের ব্যাপারে স্বামী যতই ভাবছে, স্বামী কিন্তু ততই দুঃখগ্রস্ত হচ্ছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, এবার কিন্তু কি হচ্ছে, স্যামুয়েলের চেহারাটা কিন্তু স্বামীর সামনে ভেসে উঠেছে। কিরকম চেহারা, তার মুখটা হচ্ছে ডার্ক ফেস, হিজ থিন মুসচেক মানে হচ্ছে এই যে মুচ, এটা হচ্ছে মুসচেক, এটা হচ্ছে বিয়ার্ড, রাইট? এই যেটা হচ্ছে মুসচেক, এটা হচ্ছে বিয়ার্ড, তাহলে তার মুচটা কিরকম, পাতলা, থিন মুসচেক, অ্যান্ড আনসেভেন চিক, এই যে গালটা আনসেভেন, এই যে দাড়ি আছে, দাড়ি মানে এটা শেভ করা নেই, আর যখন এটাকে ছিলে পরিষ্কার করে নেবে তখন এটা হিসেবে সেভড, তার মানে স্যামুয়েলের গালটা কিন্তু পরিষ্কার করা নেই, মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, হ্যাঁ। অ্যান্ড ইয়েলো কোট, আর সে একটা কোট পরে আছে। ফিল স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে কি করলো, দুঃখে কিন্তু ভরে দিল। তাহলে তার বোধোদয় হয়েছে, তার বিবেক বুদ্ধি জেগে উঠেছে, তার মনে একটু ভুল সঠিকটাকে নির্ধারণ করার চিন্তা ভাবনা এসছে, এই জন্য এই জায়গাটা বললো যে স্বামীর মনটা দুঃখে ভরে গেল। তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম। এই যে একটু আগে বললাম যে লুক বিফোর ইউ লিপ, পা বাড়ানোর আগে একবার ভেবে নাও। তো কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে অবশ্যই একবার ভেবে নাও। তো যদি তুমি ডিসিশন নিয়ে থাকো যে আজকের পড়াটা আমি কালকে করব, তো আমি বলবো যে তুমি একটু দাঁড়াও, মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, আজকের পড়াটা আজকেই করে নাও, রাইট? তো ঠিক আছে, আমরা ইউনিট 2 শেষ করলাম। এর পরের কোনো দিন একটা নেক্সট ভিডিওতে আমি লেসেনগুলো কভার করব এবং ইউনিট 3 শুরু করব। অতএব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, মন দিয়ে লেখাপড়া করো, আর অবশ্যই মাধ্যমিকটাকে ভালো রেজাল্ট করতে হবে। ভালো থাকো, থ্যাংক ইউ।